মানে মারা জিনিসটা কোন? হ্যালো জিটিএ পোলাপাইন, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বিশ্বকাপের সাথেই ছিল আশা করি, তাই না? তো যারা বিশ্বকাপ দেখছো তারা তো জানোই, তাই না, যে কি হয়েছে মোটামুটি। তো কিছু বলার নাই, কিন্তু আর্জেন্টিনা আরেকটু ভালো খেলতে পারতো, ভালো খেলে একটু হলেও হাঁটতে পারতো, কিন্তু মানে বলার মতো না, ঠিক আছে, এরকম পারফরমেন্স করছে। এবং স্পেনের খেলা দেখে আমরা সবাই, মানে আমি বেসিক্যালি হচ্ছে ওদের পাসিং অ্যাকুরেসি, তোমার বলো পুরো খেলার ধরনটা এত ভালো লাগছে, যেটা হচ্ছে আমি স্পেনের বলা যায় ফ্যান হয়ে গেছি। তো আমি মাস্ট বি স্পেনের জার্সি কিনতেছি এবং 2 স্টারওয়ালা, ঠিক আছে। ওকে, চলো আমরা হচ্ছে আজকে আমরা কি শুরু করবো সেটা কিচ্ছু বলি নাই, ঠিক আছে। আবেগে আপ্লুত হয়ে গেছি ম্যাচ দেখে, কিন্তু এত খুশি হওয়ার কিছু নাই আমি অ্যাজ এ ব্রাজিল ফ্যান হয়ে, কারণ আমাদের টিম আসলে কিছুই হয় না, ঠিক আছে। ওকে, তো চলো আজকে আমরা কি পড়বো সেটা একটু বলি। আজকে আমরা পড়বো আমাদের ম্যাথের ক্ষেত্রে যেটা সবচেয়ে কঠিন একটা পার্ট, সেটা সবাই ভয় পায়, সেটা হচ্ছে সরলরেখা চ্যাপ্টার। সেই সরলরেখা চ্যাপ্টারটা আমি শুরু করব এবং বেসিক থেকে একদম প্রো পর্যন্ত বলা যায়। তো আমাদের এই ইউটিউবের যে চ্যানেল, সেখানে দেখবা যে মোস্ট অফ দ্য আমরা কোশ্চেন যে সলভ করি বা আমরা যে পড়াই, বেশিরভাগই দেখা যায় হচ্ছে আমরা কোশ্চেন সলভ করি অথবা কোনো ভার্সিটিতে আসা কোশ্চেন সলভ করছি, কোনো বেসিক টাইপের ক্লাস খুব কম একটা করছি আমরা। তো এবং সেগুলো আমরা শেষও করি না দেখা যায় অনেক ক্ষেত্রে। তো এটা অনেকের একটা অভিযোগও বলা যায়। তো আমি চেষ্টা করবো হচ্ছে এই চ্যানেলটার আমরা যে এই যে প্লেলিস্টটা শুরু করতেছি, এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাতে আমরা করতে পারি, ঠিক আছে। তোমরাও একটু দোয়া রাখবা যাতে আমরা এগুলো শেষ করতে পারি। ওকে, তো চলো আজকে আমরা সরলরেখার একদম বেসিক ক্লাসটা শুরু করবো। ওকে, তো তোমরা সবাই জানো সরলরেখা কি অনেক বড় একটা চ্যাপ্টার। এই সরলরেখা কি থাকে, 7টা চ্যাপ্টার আছে, 7টা ছোট ছোট চ্যাপ্টার আছে, এবং ওই সবগুলা মিলে হচ্ছে একটা বিশাল একটা চ্যাপ্টার, একটা বিস্ট চ্যাপ্টার বলা যায়, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটায় আমরা কি জানি বলো তো? ফার্স্টে কি থাকে, 3.1 একটা চ্যাপ্টার আছে, তাই না? 3.1 তোমরা সবাই জানো 3.1। এবং এই 3.1টার আমি টপিকের নাম দিয়েছি, দেখো কি, কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক এবং সমীকরণ সংক্রান্ত হচ্ছে ম্যাথগুলো থাকবে। তো এই টপিকটা যদি বুঝে থাকো তাহলে কিন্তু আমরা বুঝে ফেলতেছি আসলে কি নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে সেটা কি বলতো? কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এখন তোমরা যারা ছোটবেলায় 9-10 বলো, 6-7-8 এগুলা যারা পড়ে আসছো, তোমরা সবাই জানো যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি। খুবই সহজভাবে তোমরা কিন্তু জানো কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি, তোমার জাস্ট কি এক্স আর ওয়াই, এরকম দুইটা অক্ষ থাকবে, একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা কি ওয়াই এক্সিস, তাই না? এদেরকে একসাথে আমরা কি বলি? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে চলো আমরা সেটা একটু শুরু করি। তো আমরা ফার্স্টে কার্তেশীয় স্থানাঙ্কের যে এক্স অক্ষ ওয়াই অক্ষ সেটা একটু এঁকে ফেলি। এটা ধরো আমাদের এক্স অক্ষ, এটা ধরো আমাদের কি ওয়াই অক্ষ, ঠিক আছে। তো এই জায়গায় এটাকে একটু নিচে দেওয়া উচিত। ওকে, শেষ। এই হচ্ছে আমাদের কি বলতো এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে আমরা কি বলতে পারি বলতো? এটা এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা কি ওয়াই প্রাইম, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে কি বলতো আমাদের কিন্তু একটা মূল বিন্দু থাকে, তাই না? এটা কিন্তু আমাদের কি মূল বিন্দু, যেটা কি হয় বলতো 0 0, তাই না? তাহলে আমরা মূল বিন্দুটা একটু এখানে মার্ক করে দিই 0 0। ওকে, এখন তোমরা কি অনেকে জানো যে এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আসলে কাজটা কি? আমরা কি জানি বলো তো? আমরা যদি না জানি তাহলে একটু জেনে নিই। ধরো আমরা যে এই কার্তেশীয় স্থানাঙ্ক, যে এই এক্স আর ওয়াই, এটা আমরা ব্যবহার করি বা এটা আমরা ইউজ করি, এটা দিয়ে আসলে কি করি, কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে আমরা ইউজ করি। দেখো ফিজিক্সে আমরা যে ভেক্টরগুলো প্রকাশ করি সেখানেও কিন্তু এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ইউজ হয়, তাই না? অথবা ওই যে প্রসঙ্গ কাঠামো দেখো বা যা কিছু দেখো না কেন, 2D 3D সব কিছুই কি আমরা এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ইউজ করি, তাই না? তাহলে এইটা আমরা কি করি, কোনো বিন্দু আমরা এটার অবস্থান এক্স্যাক্টলি কোথায় আছে সেটা আমরা এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে বুঝতে পারি, ঠিক আছে। তাহলে এইখানে এটা আমরা কি করি, বিন্দুর অবস্থান জানতে, ঠিক আছে, বিন্দুর অবস্থান জানতে আমরা এটা ব্যবহার করি। খুবই সহজ, হ্যাঁ, একদম অ্যাকুরেট অবস্থান জানার জন্য আমরা এটা ব্যবহার করি, ঠিক আছে। যেখানে তোমাদের এক্সটা কি ছিল তোমরা সবাই জানো, এক্সটা কি ছিল আমাদের বলো তো? এক্সটা হচ্ছে আমাদের ভুজ, তাই না? এক্সটা হচ্ছে আমাদের ভুজ, আর ওয়াইটা হচ্ছে কি বলো তো? আমাদের কোটি। ওয়াইটা হচ্ছে আমাদের কোটি, তাই না? এটা সবাই জানো, হ্যাঁ। এখন ভুজ কি, ভুজ কি তোমরা সবাই কিন্তু জানো যে ভুজ হচ্ছে কি এক্স অক্ষ বরাবর আমাদের যে যে একক দূরত্বগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের কি ভুজ। আর ওয়াই অক্ষ বরাবর যে আমাদের দূরত্বগুলো সেটা হচ্ছে কি ওয়াই অক্ষের পজিটিভ দিকে হইতে পারে, নেগেটিভ দূরত্ব হইতে পারে, আবার কি আমার
এক্স অক্ষরও কি পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, কিন্তু এক্স অক্ষের পজিটিভ যে বা নেগেটিভ দূরত্বগুলো সেগুলোকে আমরা বলি হচ্ছে ভুজ দিয়ে, আর ওয়াই অক্ষের ক্ষেত্রে সেটা আমরা কি কোটি দিয়ে নির্দেশ করি। ওকে, এখন তাহলে ধরো আমাকে বলা হলো একটা পয়েন্ট, যেটা হচ্ছে ধরো তোমাকে বলা হলো 1,2, তাহলে এটা আমাকে কি মিন করতেছে? এটা আমাকে মিন করতেছে কি আমার এক্স অক্ষ বরাবর আমি কি এক একক সরবো। সেটা কোত্থেকে সরবো বলো তো? মূল বিন্দু থেকে সরবো। দেখো এই যে 1, এই 1টা কি বোঝাচ্ছে বলো তো? ভুজ 1, তাই না? তাহলে এই ভুজ 1টা আসলে কি বোঝাচ্ছে? আমরা এই যে মূল বিন্দু এখান থেকে এক একক কোথায় যাব? আমরা ডান দিকে যাব। এক একক কি? এই ধরো এক একক আমরা ডান দিকে গেলাম, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে আমাকে এই 1 দ্বারা বোঝাচ্ছে। আর 2 দ্বারা কি বোঝাচ্ছে? 2 হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষ বরাবর আমরা কি 2 একক যাব, এবং সেটা কোত্থেকে? এই যে স্থান থেকে, এখান থেকে 2 একক যাব। তাহলে কি হইতে পারে বলো তো? এখানে 1 একক, এখানে ধরো আমি কি আরেকটা 1 একক গেলাম, তাহলে বলো তো কি আসলো? এতটুকু হয়ে গেল 2। তাহলে আমরা কি পেলাম বলো তো? এই এক্স অক্ষ বরাবর দূরত্ব 1, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে 2। তাহলে বলো তো আমার এই যে বিন্দুটার অবস্থান সেটা কত হয়ে গেল? এই যে এই বিন্দুটার অবস্থান হয়ে গেল কত? 1,2। এটা আমার কি এই বিন্দুর অবস্থান পেয়ে গেলাম। তাহলে এইটা আমাদের কিভাবে একটা বিন্দুর অবস্থান বোঝায়? দেখো আমার এটা বলতেছে কিন্তু যে এক্স অক্ষ থেকে কতটুকু দূরে আছে আর ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে, এটা কিন্তু বলে দিচ্ছে। এই ব্যাপারটাই কি আমরা এই কার্টেসীয় স্থানাঙ্ক দিয়ে জানতে পারি খুবই ইজিলি। ওকে, তাহলে আমরা কি বলছি এখান থেকে জানতে পারি বলতো? আমরা মূল বিন্দু থেকে কতটুকু দূরে আছি এবং কোথায় অবস্থান করতেছি সেটা আমরা এই এক্স আর ওয়াই এর মাধ্যমে জানতে পারি। ওকে, তো এই কথাবার্তাগুলো তোমরা সবাই জানো, এগুলো আমরা তাও কি আবার বললাম। ওকে, এবার তোমরা কিন্তু আবার এটাও জানো যে এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয় আমরা কি করি বলতো? ডান দিকে যাওয়ার চেষ্টা করি। যেমন ধরো এক্স এর ভ্যালু পজিটিভ কোথায় হয় আর নেগেটিভ কোথায় হয় তোমরা কিন্তু জানো। হ্যাঁ, তোমাদের ধরো এক্স এর ভ্যালু কোথায় হয় পজিটিভ হয়, এই জায়গায় কিন্তু এক্স এর ভ্যালু পজিটিভ। ধরো এই পাশটা হচ্ছে এক্স পজিটিভ, এই পাশটা হচ্ছে এক্স পজিটিভ, এই পাশটা হচ্ছে এক্স নেগেটিভ, তাই না? তো এইটাকে আমরা সহজভাবে এভাবে লিখি যে এইখানে যে বিন্দুটা বসবে সেটা এভাবে লিখতাম, ছোটবেলায় আমরা পড়তাম প্লাস কমা প্লাস। প্লাস প্লাস কি বোঝাচ্ছি? এই প্লাস হচ্ছে এক্স এর চিহ্ন, এই প্লাস হচ্ছে ওয়াই এর চিহ্ন। ওকে, আবার এই অক্ষটা বা এইখানে যে চতুর্ভাগ এখানে কি হয় বলতো? মাইনাস প্লাস, অর্থাৎ আমাদের কি হচ্ছে এক্স এর ভ্যালু এখানে নেগেটিভ হবে আর ওয়াই এর ভ্যালু কি পজিটিভ হবে। এগুলো তো সবাই তোমরা জানো আগের পড়ায়, সেগুলো আমি আবার একটু বলতেছি। ওকে, আর এখানে কি হবে বলতো? এক্সও নেগেটিভ ওয়াইও কি নেগেটিভ, খুবই সিম্পল কথাবার্তা। ওকে, আর এখানে কি হচ্ছে বলতো? এক্স পজিটিভ বাট কি ওয়াই নেগেটিভ। এই হচ্ছে আমাদের কি 4টা চতুর্ভাগ, প্রত্যেকটা চতুর্ভাগে এক্স আর ওয়াই এর চিহ্নগুলা চেঞ্জ হয়ে যায়, এবং চিহ্নরা কিভাবে চেঞ্জ হয়? এরকম প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস অ্যান্ড কি প্লাস মাইনাস। ওকে, তাহলে চলো আমরা এগুলাই একটু এখন অ্যাপ্লাই করি, দেখি আমরা পারি কিনা। ওকে, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে কতগুলো বিন্দু এখানে আমি লেখার চেষ্টা করব। ধরো 1, আমার ধরো -5। ওকে, এটা একটা বিন্দু, ধরো এটা নাম দিলাম আমরা এ। ওকে, এটা একটা নাম দিলাম এ। ওকে, এইবার আমরা আরেকটা বিন্দু দিলাম ধরো বি, সেটা হচ্ছে কত? ধরো সেই বিন্দুটা হচ্ছে ধরো আমার -5, ধরো 6, এটা একটা বিন্দু। আরেকটা বিন্দু আমরা দেখি, ধরো আমরা আরেকটা বিন্দু ধরি ধরো সি, সেটা হচ্ছে কত? আমাদের ধরো -7 আর -2, এমন কিছু একটা। এখন ধরো তোমাকে বলা হলো যে এই বিন্দুগুলা তুমি হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এদের অবস্থানটা দেখো। তাহলে কি করবো বলো তো? আমরা একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ নিব, তাই না? একটা এক্স অক্ষ আবার একটা ওয়াই অক্ষ নিব। এইবার এই এক্স অক্ষে ওয়াই অক্ষে এই বিন্দুগুলো আমরা কি করবো এখন? দেখাবো এটা কোথায় আছে। হ্যাঁ, তাহলে চলো আমরা একটু দেখি। তাহলে এটা আবার একটু বলে দিই, এটা হচ্ছে এক্স আর এটা এক্স প্রাইম, এটা ওয়াই আর এটা কি ওয়াই প্রাইম, তাই না? খুবই ইজি একটা আমাদের কি বলা যায় ধরার যে নিয়মটা সেটা খুবই ইজি। ওকে, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু সেই 0 0। তাহলে এখন দেখো প্রথমে কি বলছে দেখো তো, আমরা সবসময় কি করব? এই পার্টটা ফার্স্ট আগে চিন্তা করবো এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু কত বলছে এখানে? 1। তাহলে আমরা কি করবো? এক্স অক্ষ বরাবর 1 একক যাবো, তাই না? দেখো এটা হচ্ছে ধরো 1 একক, তাহলে এতটুকু হচ্ছে 1। ওকে, এবার দেখো কি বলছে? ওয়াই এর ভ্যালু নেগেটিভ। তাহলে তুমি কি করবা? এখান থেকে যদি তোমার পজিটিভ হয় তুমি কি করবা? উপরে যাবা, আবার যদি নেগেটিভ হয় এখান থেকে কি নিচে যাবা, তাই না? তাহলে আমার বলো এখানে এক্স এর ভ্যালু পজিটিভ, তাই আমরা কি এই মূল বিন্দু থেকে ডান দিকে গিয়েছি। এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হইতো মূল বিন্দু থেকে বাম দিকে যেতাম, তাই না? তাহলে আমরা কি করব? এখন যেহেতু ওয়াই এর ভ্যালু -5, তাহলে এখান থেকে আমরা 5 একক নিচে চলে যাব, 5 একক নিচে চলে যাব।
ওকে, দ্যাটস ইট। তাহলে এই যে পয়েন্টটা আমি পেলাম, এই পয়েন্টটাই কত বলো তো, 1 - 5, দ্যাটস ইট। তাহলে এটাই কি আমার বলো তো এই বিন্দুটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে চলো আমরা বিটা করে ফেলি। তাহলে বিটা যদি আমরা করতে চাই খুবই সিম্পল এবং একইভাবে আমরা করব, কিন্তু এখানে দেখো কি বলছে, এখানে বলছে এক্স এর ভ্যালু যেটা সেটাকে এখানে -5 বলছে। এখন বলো এক্স এর ভ্যালু কি, পজিটিভ নাকি নেগেটিভ? মাস্ট বি নেগেটিভ। তাহলে আমরা কি করবো, মূল বিন্দু থেকে বামে যাব। কত একক? 5 একক। চলো আমরা তাহলে বামে যাই। হ্যাঁ, মূল বিন্দু থেকে বামে যাবো। তাহলে 1 2 3 4 5, এখানে আমরা বামে আসলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 5 একক বামে চলে আসছি। ওকে, আর এখানে কি বলছে বলতো, ওয়াই এর ভ্যালু 6 বলছে। তাহলে আমরা কি করব, এখান থেকে 6 একক উপরে উঠবো। কারণ হচ্ছে আমাদের এই ওয়াই এর ভ্যালুটা, এই যে ওয়াই এর ভ্যালুটা এটা কি পজিটিভ। আবার বলি, যদি পজিটিভ হয় এখান থেকে আমরা কি, আমরা 6 একক উপরে যাব। আর যদি নেগেটিভ হয় তাহলে কি, এখান থেকে 6 একক নিচে নামবো। খুবই সিম্পল একটা ব্যাপার। ওকে, তাহলে আমরা কি করব, এখান থেকে 6 একক উপরের দিকে গেলাম। শেষ। তাহলে এটা হচ্ছে আমার কত বলতো, -5,6। তাহলে এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে, আমরা বলি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আছে। এটাকে আমরা কি বলি, প্রথম। এভাবে কিন্তু নামকরণ করতে হয়, এটাকে প্রথম বলে, প্রথম চতুর্ভাগ। এটা হচ্ছে কি, দ্বিতীয় চতুর্ভাগ। এটা কি, তৃতীয় চতুর্ভাগ। আর এটা কি, চতুর্থ চতুর্ভাগ। এগুলো সবাই আমরা জানি, তাও এগুলোকে আমরা একটু সহজ করে আবার একটু বললাম। ওকে, তাহলে এতটুকু যদি তোমরা বোঝো, তাহলে আমরা আজকের যে মেইন পড়া সেটা শুরু করতে পারবো। তাহলে আমরা কিন্তু জানো এখন পর্যন্ত মেইন পড়া শুরু করিনি, চলো আমরা মেইন পড়াটা একটু বোঝার চেষ্টা করি। ওকে, তা আমরা এগুলো একটু মুছে ফেলতেছি, যাতে তোমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষের বা বিন্দুর অবস্থান নিয়ে যাতে কোনো সমস্যা না থাকে। এই জন্য কি আমি একদম সহজটা দিয়ে শুরু করছি। চলো এবার হচ্ছে আমরা আমাদের মেইন পড়ায় চলে আসি। তাহলে আমাদের মেইন পড়াটা হচ্ছে শুরু হবে গিয়ে এই যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, সেটা তো আমাদের থাকবেই। কিন্তু এর পরের টপিক হচ্ছে আমাদের থাকবে হচ্ছে গিয়ে এখানের পরে, হ্যাঁ সব কি মুছে গেছে, সব মুছে চলে গেছে না? তাহলে তো আমি ভুল করছি একটা। ওকে ওকে ওকে, তাহলে আমরা এখানে পারফেক্টলি মুছি। ওকে, দেখো, ওকে এগুলো আমরা মুছে দিচ্ছি। দেখো এগুলো আমার লক করা হয়নি। ওকে, ওকে দেখো এই হচ্ছে মোটামুটি আমাদের সিচুয়েশনটা। দেখো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মেইন কাজ হচ্ছে কি আমাদের এই কার্টেসীয় স্থানাঙ্ক যেটা, সেটা আমরা বলে ফেলছি। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্কটা কি ভাইয়া, যেরকম তুমি দেখেছো যে এক্স আর ওয়াই এদেরকে কি বলে, আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক। তাহলে এটা হচ্ছে আমাদের কি, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্টেসীয় স্থানাঙ্ক এটা হচ্ছে ব্যবস্থা। ঠিক একইভাবে এই যে এই পোলার স্থানাঙ্কটাও আমাদেরকে ভিন্ন আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা, যেটারও কি কাজ একই, একদম সেম কাজ। তাহলে কি আমাদের এখন শিখবো হচ্ছে পোলার স্থানাঙ্ক, যেটাকে আমরা লিখি কি আর কমা থিটা দিয়ে লিখি। তাহলে এটার কাজ কি একদম এক্স্যাক্টলি সেম, কিন্তু কি ভিন্নভাবে আমরা করি, সেটার কাজটা একটু ভিন্নভাবে করি। তাহলে পোলার স্থানাঙ্কটাকে আমরা কি লিখছি, আর কমা থিটা দিয়ে লিখতেছি। এটাকে আমরা বলি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এখন কথা হচ্ছে, আগেরটা তো ভাইয়া দেখছিলা এক্স কি তোমার এক্স অক্ষ বরাবর দূরত্ব, ওয়াই কি ছিল আমাদের কি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। এখন কথা হচ্ছে এই আর কি থিটা কি, চলো একটু আমরা দেখে ফেলি। তাহলে এখানে আমাদের প্রথম কথা হচ্ছে, এই ধরো আমাদের সেই আগের মতো এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে। দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ আগের মতোই আছে, একদম সেম, একদম সেম আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ আগের মতো আছে। ওকে, এখন দেখো তাহলে আমরা কি বলতে পারি, ওই জায়গার মতো আমরা হচ্ছে এখানে কি মূল বিন্দু রাখতে পারি, ও এরকম কিছু রাখতে পারি। এখন ধরো তোমার এই যে একটু আগে যে আমরা বিন্দুগুলো নিয়ে ডিসকাস করছি, ধরো একটা বিন্দু নিলা, এই যে এই বিন্দুটা এখানে নিলা, ধরো এটার নাম হচ্ছে পি, একটা বিন্দু এক্স ওয়াই। এখন দেখো তো এই বিন্দুটার অবস্থান আমরা একটু আগে কিভাবে দেখছিলাম, আমরা দেখছিলাম কি যে এখান থেকে এতটুকু দূরত্ব আর এখান থেকে এটার দূরত্ব, এটা আসলে কিভাবে করে, আমরা এখান থেকে আসলে কি এখান থেকে এটা দূরত্ব করি আর এইখান থেকে এটার লম্ব দূরত্ব নিয়ে ডিসকাস করি। এটাকে বলতাম এক্স, এটাকে বলতাম ওয়াই, তাই তো সব কিছু কিন্তু এরকমই ছিল। কিন্তু কথা হচ্ছে তুমি এইভাবে চিন্তা করা ছাড়াও তুমি কিন্তু আরেকভাবে কি এই বিন্দুটার অবস্থান বলতে পারো। কিভাবে বলতে পারো, এভাবে বলতে পারো যে তুমি বলতে পারো যে মূল বিন্দু থেকে তুমি একটা নির্দিষ্ট দূরত্বে এই পি বিন্দুকে পাচ্ছ, একটা নির্দিষ্ট দূরে এই পি বিন্দুটা সবসময় থাকবে কোত্থেকে, মূল বিন্দু থেকে।
তাহলে এই যে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব, এটাকে আমরা কি একটা নতুন একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতেছি, সেটা কি বলা হচ্ছে আর। তাহলে এখানে আরটা কি, এই যে আরটা হচ্ছে কি বলতো, এই আরটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব। তাহলে এটা হচ্ছে কি মূল বিন্দু হতে দূরত্ব। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে আর এর পরিচয় হচ্ছে মূল বিন্দু হতে দূরত্ব, খুবই ইম্পর্টেন্ট কথা। ওকে, এবার কথা হচ্ছে এই থিটার কাজ কি তাইলে, একদম সহজ। দেখো এই যে দূরত্বটা পাইলাম, এখানে একটা রেখা উৎপন্ন হয়েছে না, এই যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এখন এই রেখাটা আমরা বলতে পারি কি যে এই এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে না, এই যে এই কোণটাকে আমরা বলি কি থিটা। তাহলে কি বলবো, এই যে আমাদের যে দূরত্ব হচ্ছে যে ও থেকে পি, এর ক্ষেত্রে আমরা যে রেখাটা পাচ্ছি ওপি রেখা, এই ওপি রেখা এই এক্স অক্ষের সাথে সবসময় কিন্তু এক্স অক্ষ হবে এবং কি এক্স অক্ষের ধনাত্মক হবে, সবসময় ধনাত্মক, সবসময়। তাহলে আমরা কি করব, এই ওপি রেখা এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকে আমরা বলবো থিটা। তাহলে এটাকে একটু আমরা স্পেসিফিকলি লিখে দিই, সেটা কি তোমার রেখা বা ওই যে দূরত্ব যে রেখাটা, সেটা হচ্ছে কি রেখার, সেটা কোন রেখাটা, দূরত্ব রেখাটা, হ্যাঁ, বা এরকম তুমি রাখতে পারবে, বা এখানে ওপি রেখা বলতে পারো। আচ্ছা, তাহলে ওপি রেখা তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। খুবই 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 ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কথা, উৎপন্ন কোণ এইটা সব সময় কিন্তু কি ধনাত্মক দিক হবে। ওকে, তাহলে এ হচ্ছে থিটার পরিচয়, আর হচ্ছে কি আর এর পরিচয়। দেখো আবার বলি, এখানে আমরা কি পেয়েছি তাহলে বলো তো, আর দ্বারা আমি কি পাচ্ছি, আর দ্বারা আমি পাচ্ছি হচ্ছে গিয়ে এই বিন্দুটা মূল বিন্দু থেকে কতটুকু দূরে আছে, এটা হচ্ছে আমাদের আর এর পরিচয়। তাহলে এইটা হচ্ছে আমাদের আর। ওকে, আর এই যে রেখাটা একটা ওপি রেখা, এই রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই কি আমাদের থিটা। এখন তোমরা বলতে পারো ভাইয়া সবসময় কি বিন্দুটাকে এইখানেই থাকবে, না, তোমার কি বিভিন্ন সময় তোমার চতুর্ভাগে যাবে না, বিভিন্ন চতুর্ভাগে, তখন কিন্তু তোমার কি এই কোণগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তুমি দেখো কেমন হয়, আমার ধরো এই চিত্রের সিনারিটা একটু চেঞ্জ করে দিই, ধরো এটাকে আমরা একটু মার্ক করে দিই। ওকে, এই পার্টটা, ওকে, হ্যাঁ, দেখো আমাদের এমন একটা অবস্থা আসতে পারে না, দেখো তো, যে এই চতুর্ভাগের মধ্যে আমার একটা বিন্দু চলে আসছে, এই জায়গাটায় এখানে একটা বিন্দু চলে আসছে, হইতে পারে তো। এখন ধরো এখানে একটা বিন্দু আসছে, ধরো কিউ এক্স ওয়াই। এখন দেখো তো আমার কিন্তু কি আমরা ওই আর থিটা এটার সাহায্যে কি এটাকে আমরা প্রকাশ করতে পারি কিনা একটু দেখি তো। দেখো যায়, কিরকম যায় দেখো তো, এই যে কিউটা, দেখো তো এই মূল বিন্দু থেকে কিউর দূরত্ব বের করা যায় না আগের মতো, এই যে এটা, তাহলে এই দূরত্বটাই কি হবে, আর হবে, খুবই সিম্পল। তাহলে আমরা পেয়ে গেলাম এই আর। আবার দেখো এই যে ও কিউ রেখাটা, এখন এই যে ও কিউ রেখাটা, এটা দেখো এই যে এক্স অক্ষের সাথে সবসময় কি এই পাশটা হবে, এটাকে বলে এক্স অক্ষের ধনাত্মক দিক। আর এই পাশের যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এই যে এই পাশের অ্যাঙ্গেলটা, এটা একটা অ্যাঙ্গেল, এটাকে বলে ঋণাত্মক দিকের অ্যাঙ্গেল। তাহলে এক্স অক্ষের আমরা কি বলছিলাম, এখন আমি তো একদম সংজ্ঞায় লিখিয়ে দিচ্ছি, ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে মাস্ট বি কি আমাদের এই অ্যাঙ্গেলটা নিয়ে চিন্তা করতে হবে সবসময় এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কি দেখো তো, এখানে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাহলে এটাই হচ্ছে কি এখানের বলো তো থিটাটা হবে। তার মানে কি আমাদের সব সময় একটা চতুর্ভাগ অনুযায়ী আমাদের কি এই অ্যাঙ্গেলের মান চেঞ্জ হবে, ঠিক আছে। কিন্তু আর মোটামুটি একই বিন্দুর জন্য তোমার যদি স্থানাঙ্ক যদি চেঞ্জ হয়ে যায়, কিন্তু তোমার কি চতুর্ভাগ চেঞ্জ হয়ে গেল, কিন্তু বিন্দুর মান সেম আছে, তখন আমার দূরত্ব সেমই থাকে, কিন্তু তোমার এই থিটার মানটা চেঞ্জ হয়ে যায়। ওকে, এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি কি এই আর থিটার মাধ্যমে আসলে কি কোনো বিন্দুর অবস্থান সত্যিই জানতে পারেন? হ্যাঁ, অবশ্যই জানতে পারি। কিরকম, যেমন ধরো আমাকে যদি বলা হয় যে 2, ধরো 30 ডিগ্রি এরকম বলা হইলো, এখন দেখো এইটা দিয়ে কিন্তু আমি বলতে পারবো যে একটা বিন্দু কোথায় অবস্থান করতেছে। দেখো তো কিরকম ভাবে আমরা বলতে পারি না, এই যে এটা ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ আগের মতো, হ্যাঁ, এরকম একটা ধরলাম। এখন তুমি দেখো তো 2 মানে কি, 2 মানে হচ্ছে গিয়ে ওই বিন্দু থেকে আমার মূল বিন্দুর দূরত্ব, যে বিন্দুটা সেই বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব 2 একক হইতে পারে, এবং ওই যে মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব, তাহলে ওখানে একটা রেখা উৎপন্ন হচ্ছে, ওই রেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি। এটা কিন্তু আমি জানি, তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, তার মানে কি বলতো এই রেখাটা বা ওই বিন্দুটা, তার মানে কি বলতো নিশ্চয়ই এখানে কোথাও থাকবে না,
কারণ কি এখানে থাকা মানে কি এটা কোণ কিন্তু অনেক বড় একটা কোণ হয়ে যাচ্ছে, আবার এখানেও কোথাও থাকবে না, তাহলে কি এটা মাঝখানে হবে। তাহলে আমাদের কি এমন একটা অ্যাঙ্গেল হবে যাতে কি মনে হয় কি যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে, অর্থাৎ কি বলতো এরকম কিছু কাছাকাছি একটা। তাহলে এটা হচ্ছে ধরো আমরা একটা 30 ডিগ্রি আমরা একটা কোণ নিলাম, একদম মোটামুটি ধরো চাঁদা দিয়ে মেপে দেখলাম এটা ধরো 30 ডিগ্রি। তাহলে এই যে 30 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে এই রেখার উপরে কি আমার ওই বিন্দুটা থাকবে, ওই বিন্দুটা কোন বিন্দুটা, যে বিন্দুটার আমরা স্থানাঙ্ক বের করতে চাই এই বিন্দুটা থাকবে। এবং মূল বিন্দু থেকে এই যে মূল বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব কত হবে, 2 এককই হবে। তাহলে বলো তো এটা একদম ফিক্সড দূরত্ব না, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। ধরলাম এইটাই হচ্ছে আমার সেই 2 একক দূরত্ব। তাহলে কি বলতো এটা হচ্ছে আমার 2 একক দূরত্ব আমার, আর এই রেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি। দেখো তো আমরা বিন্দুটা কি ফাইন্ড আউট করছি না, সেই বিন্দুটা কোথায়, এই যে বিন্দুটা। তার মানে কি দূরত্ব আর কোণ দেওয়া থাকলে আমরা কি করতে পারি, একটা বিন্দুর অবস্থান নির্ধারণ করতে পারি। তুমি বলতে পারো ভাইয়া আপনি কোণটা একটু বড় করেন বা একটু কোণটা চেঞ্জ করে দেখেন যে হয় কিনা এরকম। হ্যাঁ অবশ্যই হবে। যেমন ধরো আমাকে যদি বলা হয় যে ধরো দূরত্ব হচ্ছে 3 আর তোমাকে কোণ বলা হলো 270 ডিগ্রি, আচ্ছা 270 না দিয়ে আচ্ছা 270 দিলেও তো সমস্যা নেই, চলো আমরা 270 দিই। তাহলে এখন দেখি তো কোথায় আছে, তাহলে চলো আমরা একটু দেখি। তাহলে এখানে আমরা কি করব, এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম। এখন দেখো আমার কি বলছে, এবার আমাদের এই যে কোণ বলা আছে 270 ডিগ্রি, আবার বলছে কি আমার দূরত্ব হচ্ছে 3 একক। এখন বলো তাহলে 270 ডিগ্রি কি এবার কি এক্স অক্ষের সাথে কোণটা চিন্তা করতে হবে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, ধনাত্মক দিকের সাথে উৎপন্ন এতটুকু হচ্ছে 90, এতটুকু হচ্ছে 180, এতটুকু হচ্ছে 270 ডিগ্রি। অর্থাৎ এই যে এতটুকু কোণ এই পুরোটা হচ্ছে আমার 270 ডিগ্রি, এই যে এখান থেকে এতটুকু এই পুরোটা হচ্ছে 270 ডিগ্রি। তাহলে আমার এটা কোন রেখার উপর 270 ডিগ্রি আসছে বলো তো, এই রেখার উপর। তাইলে আমার যে পয়েন্টটা মাস্ট বি কি এই রেখার উপরে থাকতেছে, এবং এই রেখার উপর যখন আসে তাহলে এই রেখার উপর এমন জায়গায় আছে যেখানে এই মূল বিন্দু থেকে ওর দূরত্ব কত, 3। এই যে এখান থেকে এর দূরত্ব ধরো 3 হইল, আমি তো এটা ধরো মেজার করে বের করতে পারবো। তাহলে আমার এই বিন্দুটা, এই যে এই বিন্দুটা তাহলে কি বলতো, এই বিন্দুটা হচ্ছে কি 3,270 ডিগ্রি, শেষ হয়ে গেল। তাহলে কি বলতো আমি বিন্দুর অবস্থানটা জেনে গেছি না, বিন্দুটা কোথায় আছে, এই যে এখানে। তাহলে এই বিন্দুকেই তুমি বলো তো দুইভাবে স্থাপন করতে পারো, দুইভাবে তুমি প্রকাশ করতে পারো একটা বিন্দুকে, যে কোনো বিন্দুকে একটা বিন্দুকে তুমি দুইভাবে প্রকাশ করতে পারো। একটা কি এই যে কার্টেসীয় ফরম্যাটে, সেটা কি এক্স ওয়াই দিয়ে, এই যে আমি বলতে পারি না যে এইটা হচ্ছে কি আমার কি ওয়াই অক্ষের উপরে আছে, তার মানে কি বলতো ওর এক্স অক্ষের স্থানাঙ্ক কি আমার 0 আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক কত 3, কারণ কি ওই যে আমি 3 তো একক পেয়ে গেছি ওর দূরত্ব। তাহলে আমি বলতে পারি কি এটা স্থানাঙ্ক হচ্ছে কি 0,3। তার মানে কি একটা বিন্দুকে তুমি কার্টেসীয়তেও প্রকাশ করতে পারো, আবার কি পোলারেও প্রকাশ করতে পারো। এই ব্যাপারটাই হচ্ছে কি অধ্যায়ের আমাদের মেইন শেখার বিষয়। চলো এখন আমরা ওইটাই দেখব যে পোলার আর কার্টেসীয় এদের মধ্যে কি সম্পর্ক, চলো একটু আমরা দেখে ফেলি। ওকে, তাহলে আমরা এখন দেখব পোলার আর কার্টেসীয়ের মধ্যে কি সম্পর্ক। ওকে, তাহলে আমাদের লাগবে হচ্ছে পোলার ও কার্টেসীয়ের মধ্যকার সম্পর্ক। ওকে, তাহলে পোলার ও কার্টেসীয়। তাহলে এখানে পোলার স্থানাঙ্ক তোমরা কিন্তু জানো এখন আর থিটা, তাহলে আমি আর থিটা লিখে ফেললাম। আর কার্টেসীয় স্থানাঙ্ক কি বলতো, এক্স কমা ওয়াই। ফাইন। ওকে, চলো এবার হচ্ছে আমরা একটা ওই আগের মতো এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে ফেলি। এখন আমরা হচ্ছে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি কি আমাদের ফর্মুলাগুলা আমাদের মনে রাখার মতো এমন একটা পজিশনে নিয়ে আসা বা একটা সম্পর্ক বিল্ড আপ করা। চলো তাহলে আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে এটাকে আগের মতোই যে আবার নামকরণ করব এক্স প্রাইম ওয়াই প্রাইম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কত, সেই মূলবিন্দু। তাহলে একটা যে কোনো একটা পয়েন্ট না, ওই যে একটা পি না একটা পয়েন্ট এখানে ধরো আছে, আমরা বোঝার সুবিধার্থে একটা পি এমন একটা পয়েন্ট নিলাম যেটা কি এক্স অক্ষের আর ওয়াই অক্ষের দুটোরই কি ধনাত্মক পজিশনে আছে অথবা প্রথম চতুর্ভাগে আছে এমন কিছু একটা। এখন দেখো তাহলে আমি কি করব, এখান থেকে একটা লম্ব টানবো, এই যে লম্ব টানলাম। তাহলে এটা হচ্ছে আমাদের একটা লম্ব টানলাম। তাহলে এখান থেকে এতটুকু কি মাস্ট বি এক্স, এখান থেকে এতটুকু কি মাস্ট বি ওয়াই। ওকে, তাহলে এটা কি আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আমরা প্রকাশ করছি। এই একই বিন্দুকে তুমি চাইলে কি করতে পারো বলো তো, এখন আর থিটার মাধ্যমে তো প্রকাশ করতে পারো। তাহলে আর কি এখান থেকে এটা যোগ করলে আর, এটাই হচ্ছে আমরা লিখতে পারি
আর এই রেখাটা যে কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের সাথে এটাই কি আমাদের থিটা। তাহলে দেখো তো আমরা কি এই একই চিত্রে একই বিন্দুকে দেখো দুইভাবে লিখতে পারছি, এই যে আর এই যে কি থিটার মাধ্যমে, কোনো অসম্ভব কিছু না, লেখা যাবে। এখন দেখো এখান থেকে কিন্তু আমরা তাদের কি সম্পর্কটা পেয়ে যাই। কিভাবে দেখো তো, আমরা এখানে লিখতে পারি না এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি বলতো আর স্কোয়ার। কিভাবে? পিথাগোরাসের সূত্র থেকে। দেখো তো এই যে একটা ছোট্ট ত্রিভুজ হয়েছে, আমি যদি এটাকে নাম দেই ও পি কিউ ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করো, তাহলে তুমি এটা পেয়ে যাবে না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু কি অতিভুজ স্কোয়ার, পেয়ে যাও তো। তাহলে এটা আমরা কি থেকে পেয়েছি? ত্রিভুজ তোমার কি ও পি কিউতে, এটা খুব ইজিলি কিন্তু চলে আসে। তাহলে এখান থেকে তুমি দেখো তো আর এর ভ্যালুটা চাইলে বের করতে পারো না। তাহলে আর এর ভ্যালু কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। খুবই 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 সিম্পল একটা জিনিস। তাহলে এটা হচ্ছে আমাদের কি আমাদের আর এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু, হয়ে গেল। ওকে, এইবার দেখো তো আমরা এই একই চিত্র থেকে এই থিটার ভ্যালুটা বের করতে পারি কিনা? পারি কিন্তু। দেখো তাহলে আমরা এখান থেকে কী করবো, আমরা এখান থেকে থিটা বের করার জন্য আমাদের সহজ হচ্ছে আমাদের ট্যান নিয়ে কাজ করা। ট্যান নিয়ে কাজ করলে সবচেয়ে সহজ আসবে। এমন না যে তুমি সাইন নিয়ে কাজ করলে কোণ আসবে না, কস নিয়ে করলে কোণ আসবে না। তোমরা কিন্তু ত্রিকোণমিতিক যে কোনো অনুপাত নিয়ে কাজ করতে পারো, কিন্তু সহজ হচ্ছে কি ট্যান নিয়ে কাজ করা। ট্যানের জন্য খুব সুন্দর অ্যান্সার আসে। তো আমরা কি করব? ট্যান নিয়ে এখানে কাজ করব। এখন বলো এই ত্রিভুজে ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, তাই না? আমরা কিন্তু সবাই জানি। তো লম্ব কত এখানে? এই যে এটা লম্ব, ভূমি হচ্ছে এটা, তাহলে কি লেখা যায়? ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে আমরা থিটাটা কি পাই? থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, তাই না? ওয়াই বাই এক্স, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের কি সূত্র। তাহলে এই যে আর থিটা মান পাইলাম, দেখো তো আর এর মান পাইলাম কি এক্স এর মাধ্যমে, থিটার মান পাইলাম এক্স আর ওয়াই এর সাপেক্ষে। আর এর মানটাও কি এক্স আর ওয়াই এর সাপেক্ষেই পাইছি, আবার কি থিটার মানটাও কি এক্স আর ওয়াই এর সাপেক্ষেই পাইছি। তাহলে এই দুইটা সূত্রকে কি সূত্র বলে জানো? এই দুইটা সূত্রকে বলে কার্টেসীয় থেকে পোলারে কনভার্ট। এটাও কিন্তু কি পোলারের সাথে কার্টেসীয় সম্পর্ক, কিন্তু এটা কি কার্টেসীয় থেকে যদি তোমাকে পোলারে কনভার্ট করতে বলে তখন আমরা কি এই দুটো সূত্র ইউজ করি। তাহলে এটা কি কার্টেসীয় থেকে পোলার, এটা হচ্ছে কনভার্ট করার সূত্র। কার্টেসীয় থেকে পোলারে কনভার্ট, এটার সূত্র হচ্ছে এটা। খুবই সিম্পল। তাহলে কার্টেসীয় থেকে যখনই আমরা পোলারে কনভার্ট করতে যাব আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। খুবই খুবই সহজ একটা সূত্র। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া তুমি যখন এই প্রথম চতুর্ভাগে থাকবা তখন কিন্তু থিটা খুব সহজে আসতেছে, কিন্তু যখন তুমি 2 নম্বর চতুর্ভাগে আসবা তখন কিন্তু কোনটা এত সহজ না। তুমি যদি 3 নম্বর চতুর্ভাগে আসো কোনটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের যখন বিভিন্ন চতুর্ভাগে যখন থাকবা তখন কি কোণগুলোও চেঞ্জ হয়ে যাবে। কারণ একটু আগে দেখছিলাম যখন তুমি এখানে আসো তখন কিন্তু কোণ কিন্তু আর এই থিটা নাই, কোণ কি আসছে? তুমি যদি এখান থেকে যোগ করো এটা হচ্ছে আমাদের আর, কিন্তু যখনই তুমি এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের কোণটা তুমি নিতে চাবা তখন দেখো তো আমার কোণটা কি এটা চলে আসতেছে না, এই যে বড় কোণটা। তার মানে কি তোমার বিন্দু কোন চতুর্ভাগে আছে সেই অনুযায়ী কি কোণটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটা যদি তুমি বোঝো তাহলে কি বিভিন্ন বিন্দুর জন্য তুমি কি বিভিন্ন কোণ যে এটা খুব সহজে মনে রাখতেও পারবা। ওকে, তাহলে চলো আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য কি হয় সেটা একটু দেখে ফেলি। ওকে, তাহলে চলো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা এটা যেটা লিখছি এটা সবসময় কি প্রথম চতুর্ভাগের জন্য সত্য। তাহলে আমরা কি করব? দ্বিতীয় চতুর্ভাগের জন্য লিখবো। হ্যাঁ, এত আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য একটু চিন্তা করি। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ওকে, তাহলে আমার কত হবে বলো তো? আমাদের এখানে হচ্ছে আমরা কি 8টা যদি চিন্তা করি এবং থিটাটা যদি চিন্তা করি দেখবো কত আসে। আমরা একটু চিত্রটা আবার ছোট করে আঁকি, কিন্তু অত গুছিয়ে আঁকবো না। ওকে, ধরো আগের মতোই বিন্দুটা এই যে এক্স ওয়াই এই একই বিন্দু, তাহলে একই বিন্দু তুমি এই দ্বিতীয় চতুর্ভাগে নিলা, কিন্তু দেখো আমার যে বিন্দুটা এখানে আসবে এখানে কি পি এর ভ্যালু কি আর এক্স থাকবে? এটা কিন্তু -x হয়ে যাবে। আর ওয়াই এর ভ্যালু কি হবে? ওয়াই থাকবে, তাই না? এটা কি ওয়াই এর পজিটিভ পার্ট। ওকে, এখন দেখো তাহলে তুমি কি করবা? তুমি কি এখান থেকে একটা লম্ব আঁকবা, তাই না? আর এখান থেকে যখন লম্ব আঁকবা এইটার সাথে তুমি মূল বিন্দুটা যোগ করে দিলা, এটাই তো তোমার চিত্র হবে, তাই না? তাহলে তুমি এখন কি করবা? এই যে রেখাটা এখান থেকে ধরো এই যে এই পি আর ও এটা দূরত্বটাই কি আগের মতো বলতে পারবা আর, তাই না? তাহলে এতটুকু কি আবার আর বলতে পারবা। আর এতটুকু তো আমি কি পেয়েছি? -x। এতটুকু কি পেয়েছি বলো তো? আমার শুধু ওয়াই। খুবই সিম্পলি বলা যায় এটা। এখন বলো তো ওই যে আগের কাজটা সেটা যদি করো তাহলে তুমি কি পাবা বলো তো? তুমি কিন্তু পাবা কি যে এখান থেকে তুমি কি ওই যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, তাহলে তুমি কি পাচ্ছ বলো তো? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার।
তাহলে আর এর ভ্যালু কি দেখো তো আগের মতোই থাকে না। তার মানে কি বলতো, আমি কিন্তু এটাই তখন বলতে চাচ্ছিলাম যে তোমার বিন্দু যদি একই মানের থাকে কিন্তু যদি প্লাস মাইনাস মানে চতুর্ভাগ অনুযায়ী যদি আলাদা হয়, এই চতুর্ভাগ যে কোনো চতুর্ভাগে যদি হয়, সবার ক্ষেত্রে কি আর সেম হবে কিন্তু কি কোণ ডিফারেন্ট হয়ে যাবে। ওকে, তাহলে এক্স এর মান আর ওয়াই এর মান সেম থাকা সত্ত্বেও তোমার কি চতুর্ভাগ আলাদা হইলে তোমার কি আর এর ভ্যালু কি সেমই থাকে, কিন্তু থিটা পরিবর্তন হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এইটা আমরা আর পরবর্তীতে বের করব না, সবসময় কি আর এর ভ্যালু সেমই থাকবে। এখন আমরা একটু কোণ নিয়ে চিন্তা করি। একটু দেখো তো, আমরা এই যে ত্রিভুজটা নিলাম, এখানের কোণটা কিন্তু এইটা। তাহলে তুমি বলো, এখানে যদি তুমি ট্যান অ্যাপ্লাই করো তুমি কোনটা পাবা? কোন তো তুমি পাবা এইখানের কোনটা। তাহলে আমার তো কোন ওইটা দরকার না, আমার দরকার কোনটা বলো তো? আমার তো দরকার এইখানের এই যে ধনাত্মক কোনটা। তাহলে আমার লাগবে এই কোনটা, বাট আমি যদি এই ত্রিভুজে ট্যান অ্যাপ্লাই করি পাবো কোনটা বলো তো? এই কোনটা পাবো। ধরো এটা আলফা পাইলাম, বাট তোমার কি আলফা কোনটা দরকার? তোমার লাগবে কি বলো তো? থিটা কোনটা। তাহলে ধরো আমি আলফা কোনটা বের করতে চাই, তাহলে কি করবো বলো তো? লিখবো ট্যান থিটা, বা সরি ট্যান আলফা। তাহলে কি লিখবো বলো তো? ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স এটা আমরা লিখে ফেললাম। এখন তোমরা বলতে পারো ভাই আপনি তো মাইনাস দিলেন না, তাই না? মাইনাস আমরা এখানে দিব না, কারণ হচ্ছে মাইনাসের জন্য আমাদের যে কাজটা করা লাগে, ধরো এই তোমার বাম দিকে চিত্রটা আঁকা লাগে, এবং তোমার কি যে এই যে ধনাত্মক কোণ যে এই ব্যাপারটা কিন্তু আমরা মাইনাসের জন্য হচ্ছে চিন্তা করে ফেলছি অলরেডি, তো আমরা এখানে মাইনাসটা দেই না। তো এই ক্ষেত্রে ধরো আমি আলফাটা বের করলাম, তাহলে কত আসবে বলো তো? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এখান থেকে আমি পাইলাম। এর জন্য অনেক সময় দেখবা তোমরা সূত্রে এখানে মডুলাস দেয়, কারণ কি তুমি যদি মাইনাস নিয়েও ফেলো যাতে কি সেটা অটোমেটিক কি প্লাস হয়ে যায়। ধরো আমি মাইনাসটা দিলাম, তো কিন্তু কি করবে বলো তো? তোমার শেষমেশ মডুলাসটা দিতে হবে সব সময়। ওকে, তাহলে আমরা কি পেলাম বলো তো? এটা আলফার মান, এটা কিন্তু আমাদের ওই না থিটার ভ্যালু না। এখন তুমি একটু চিন্তা করো তো, আমি যদি থিটার ভ্যালু বের করতে চাই কি করতে হবে? আমাকে কি করতে হবে? আমাকে এইখানে দেখো একটা সরল কোণ আছে, তাহলে সরল কোণ মানে কি বলো তো? থিটা প্লাস আলফা ইকুয়ালস টু কি পাই না? আমরা তো এটা জানি। তাহলে এখান থেকে দেখো তো তুমি থিটার ভ্যালু বের করো তো, তাহলে কি আসে? পাই মাইনাস আলফা না আসে কিন্তু এটা, তাই না? তাহলে এখান থেকে দেখো তো তুমি আমার এই আলফার ভ্যালুটা এখানে বসাও, এই যে এই আলফার ভ্যালুটা এখানে বসাও, তাহলে কত আসে? পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে আমাদের সূত্র। কখন? দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কোণ। খুবই খুবই সিম্পল একটা আইডিয়া। ঠিক আছে, তোমাদের আবার বলে দিই, একটা কনফিউশন আসছে যে এখানের মাইনাসটা আমি দিই নাই, তাই না? এই মাইনাসটা আমার বোঝাচ্ছে কি? আমার দ্বিতীয় চতুর্ভাগ বোঝাচ্ছে, তাই না? এই মাইনাসটা আমরা কি বোঝাই? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগ হলে যে কোণটা যে চেঞ্জ হয়ে যায়, এই চেঞ্জের কাজটা কিন্তু আমরা এখানে করে ফেলতেছি অলরেডি। তো এই জায়গায় আর কি এক্সট্রা করে মাইনাস দেওয়া লাগে না, এবং মাইনাস তুমি যদি দিয়ে ফেলো তোমার অ্যান্সারে ভুল চলে আসবে। তোমাদের আমি একটু দেখাই। ধরো তুমি এখানে মাইনাস দিলা, মডুলাসটা থাকলো না, দেখো তো এই মাইনাসটা এখানে ধরো তুমি মাইনাস দিলা, তাহলে এই মাইনাসটা সামনে আসলে দেখো তো এটা প্লাস আসে না? তুমি একটু চিন্তা করো, প্লাস আসবে না? এবং যদি প্লাস চলে আসে দেখো তো এই কোনটা কি তোমার মনে হচ্ছে কি 180 থেকে বড় হয়? ইম্পসিবল। এটা কি 180 ক্ষেত্রে ছোট মনে হচ্ছে না? তো এই ক্ষেত্রে আমরা কি তখন অ্যান্সারটা ভুল পাবো। ওকে, তো সবসময় মনে রাখবা যে এই জায়গায় যে আমার কোণের কাজটা সেটা কিন্তু ওই যে নেগেটিভ যে তোমার এক্সের ভ্যালু এটার কাজটা কি অলরেডি আমরা এই পাই মাইনাস সামথিং এটার ক্ষেত্রে করে ফেলছি। তো এক্সট্রা করে আর এখানে মাইনাস দেওয়া লাগে না। খুবই খুবই ইম্পর্টেন্ট কথা। তো সবসময় মনে রাখবা সূত্র দেওয়ার ক্ষেত্রে আমরা কি এখানে মাইনাসটা লিখলে মডুলাস দিব, যাতে কি মাইনাসটা নেগলেক্ট হয়ে আমার কি অটোমেটিক আমার রাইট পজিশনে চলে আসে। ওকে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা পাইলাম এটা আমরা কি পাইছি? দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কোণের মানটা কত হবে সেটা পেয়ে গেছি। ওকে, এইবার দেখো আমরা যদি তৃতীয় চতুর্ভাগে যাই, বলো তো পার্থক্যটা কি হবে? তোমাকে তো সবাই বুঝতে পারার কথা। তৃতীয় চতুর্ভাগে কি হবে? আমি যদি একটু ছোট্ট করে আঁকি, দাঁড়াও একটু এটাকে আমি ছোট করে ফেলি। হ্যাঁ, এই পুরোটা পার্ট আমি একটু ছোট করে ফেলি, তাহলে ছোট করে ফেললে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই পুরো পার্টটা ছোট করে ফেলি। এই ছোট হলো না কেন? ছোট হয়েছে, বেশি ছোট হয়ে গেছে। ওকে, মোটামুটি এটা একটা কিছু ফরম্যাট আসছে, এটা এখানেই থাকুক। এখন দেখো আমরা তৃতীয় চতুর্ভাগের জন্য চিন্তা করবো। তৃতীয় চতুর্ভাগ, ওকে, এই হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। এখন দেখো তো, তাহলে এখানে আমরা কি করব? একদম আগের মতো চিত্র আঁকি আমরা। ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখন ধরো আমি একটা বিন্দু নিলাম, বিন্দুটা কোথায় আছে? 3 নম্বর চতুর্ভাগে আছে, ধরো এখানে আছে। তুমি একটু খেয়াল করবা 3 নম্বর চতুর্ভাগে যখন থাকবে এটার স্থানাঙ্ক কি হবে? মাইনাস এক্স মাইনাস ওয়াই। খুবই সিম্পল। তাহলে এটা হচ্ছে আমাদের পি।
তাহলে তুমি আগের মতো কাজ করো, একদম কি তুমি লম্ব এঁকে ফেলো এখান থেকে, এই যে লম্ব আঁকলাম। এখন আগের মতো তো ডিটেলসলি বলবো না, ডিরেক্টলি বলে দেবো। আবার এখানে তুমি এটার সাথে এটা যোগ করে ফেলো, তাহলে তুমি কি পাইলা বলো তো? এই দূরত্বটা হচ্ছে আর, আগেই বলছিলাম আর কি ওই আগের মতোই আসবে কি √x² প্লাস y²। কারণ কি এক্স এর মান ওয়াই এর মান আমরা চেঞ্জ করি নাই, সেমই রাখছি, খালি কি অবস্থানটা চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে এতটুকু কত বলো তো -x, এতটুকু তো -y। ওকে, এখন দেখো তো আমার ওই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা, এটা কি এই পুরোটা না? একটু খেয়াল করে দেখো, বলছিলাম সবসময় কি এইটার সাথে কোণটা হবে, তাহলে এটার সাথে যদি কোণটা কল্পনা করো তাহলে এই পুরোটা কোণ হচ্ছে এখানে আসছে, পুরাটা, তাহলে পুরাটা হচ্ছে এখানের আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এই পুরাটা কোণই আমাদের এখন বের করতে হবে। এখন দেখো তো আমরা ওই যে একটু আগে যে কাজটা করছিলাম সেই কাজটা থেকে দেখো তো এই কোণটাকে আবার আলাদা করে বের করতে পারি না? এই কোণটাকে কোণটাকে একটু ধরো মার্ক করে দেখাই, এই যে এই কোণটাকে কিন্তু আমরা আলাদা করে বের করতে পারি। দেখো এই কোণটা যদি আলাদা করে বের করি, দেখো তো কি আসবে, খুবই সিম্পল, খুবই সিম্পল। সেটা কত আসবে তোমার, এমন আসবে যে tan থিটা, আবার কি আসবে বলতো ওই -y - x, এরকমই তো আসবে, তাই না? তাহলে এখান থেকে তুমি কি পাবা বলো তো, থিটা = tan ইনভার্স y/x। তোমার অটোমেটিক কি মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাও আমরা কি মডুলাস দেব, সবসময় বোঝার সুবিধার্থে সবগুলো আমরা মডুলাস দিয়ে ফেলবো। এখন দেখো তো এটা আমার ধরো এই থিটাটা, আচ্ছা একটু আগে আমি আলফা দিয়ে লিখছিলাম তাই না? আচ্ছা লিখে ফেলছি যেহেতু, এখন বলো আমাদের লাগবে তো পুরা কোণটা, তাহলে পুরা কোণটার সাথে আমি বা পুরা কোণটা যদি আমি পেতে চাই বলো তো, আমাদের এই থিটার সাথে, আমার এই থিটাটা কিন্তু এতটুকু, তাহলে এই থিটার সাথে বলো তো আমরা যদি পাই যোগ করি, এই যে এখান থেকে এতটুকু, এই এতটুকু যদি যোগ করি তাহলে বলো তো পুরাটা কোণটা পেয়ে যাই না? তাহলে একটু দেখো, তাহলে আমরা যদি এই চিত্রটা একটু খেয়াল করি, যে চিত্র যদি খেয়াল করো দেখো তো পাই প্লাস এই থিটা, তাহলে কি পাই বলো তো, অ্যাকচুয়াল আমরা আমাদের অ্যাকচুয়াল থিটাটা পাই। তাহলে অ্যাকচুয়াল থিটাটাকে আমরা ধরো, আচ্ছা এটাকে আমরা থিটা প্রাইম দিই, আর অ্যাকচুয়াল থিটাটা অ্যাকচুয়াল থিটা থাকুক, হ্যাঁ এটা থিটা প্রাইম থাকুক। ওকে, তাহলে এখান থেকে দেখো তো অ্যাকচুয়াল থিটাটা তাহলে আমরা কত পাই, যে পাই প্লাস tan ইনভার্স y/x। খুবই সিম্পল, খুবই সিম্পল, এইভাবে কিন্তু আমরা সূত্রটা পেয়ে যাই। তো তোমাদের জন্য বোঝার সুবিধার্থে যখনই দেখবো যে এটা দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে, সবসময় কি পাই মাইনাস সামথিং, সেটা কি হবে পাই মাইনাস tan ইনভার্স y/x। যখনই তুমি দেখবা তৃতীয় চতুর্ভাগ আসছে, তাহলে কি ডিরেক্টলি লিখে ফেলবা কি পাই প্লাস tan ইনভার্স y/x। খুবই সহজভাবে কিন্তু এটা মনে রাখা যায়, খুবই সহজ। ওকে, তাহলে দেখো আমরা দ্বিতীয় চতুর্ভাগ পড়ে ফেলছি, এটা তৃতীয় চতুর্ভাগের জন্য, আর এখানে কিন্তু এটা কি প্রথম চতুর্ভাগের জন্য অলরেডি বলাই আছে। এখন চলো আমরা হচ্ছে চতুর্থটা একটু দেখে ফেলি, তাই না? তাহলে চতুর্থটা কি যদি আমি দেখতে চাই, দেখো তো আমার কি এখানে জায়গা রাখা আছে? তাহলে চতুর্থটা যদি আমি দেখতে চাই, তাহলে আমরা চতুর্থটা যদি দেখতে চাই, এখানে আমরা এটাকে আবার একটা বাড়াই, হ্যাঁ ওকে। তাহলে আমরা যদি এখানে চতুর্থ চতুর্ভাগের জন্য দেখতে চাই, এটাকে আমরা একটু মুছে ফেলি। ওকে, এবার দেখো তাহলে আমরা চতুর্থ চতুর্ভাগের জন্য কি বলবো, চতুর্থ চতুর্ভাগের জন্য। ওকে, তাহলে এটা কি হবে একটু চিন্তা করো, আমরা আগের মতো আবার কি এক্স অক্ষ y অক্ষ এঁকে ফেলি, এই যে এক্স অক্ষ y অক্ষ আঁকা হয়ে গেছে। ওকে, এখন দেখো তুমি এই জায়গায় ধরো এই চতুর্থ চতুর্ভাগে একটা বিন্দু চুজ করলা, যে কোনো একটা বিন্দু, কিন্তু আগের মতোই আমরা কি এক্স ওয়াই দিয়ে রাখবো, তাহলে আমাদের জন্য সবকিছু করতে সহজ হবে। তাহলে এক্স পজিটিভ, ওয়াই কি নেগেটিভ। তাহলে এখন দেখো, তাহলে এখান থেকে আবার লম্ব টানলাম, এখান থেকে এখানে আমরা হচ্ছে যোগ করলাম, তাহলে এই কোণটাই হচ্ছে আমাদের বের করতে হবে, তাই না? এই কোণটা হচ্ছে আমাদের এখান থেকে আসবে। আর আচ্ছা এটাকে আগের মতো আমরা কি ভুল করবো না, এটাকে আমরা আলফাই দিয়ে দিই, হ্যাঁ ওকে। আচ্ছা এখন তুমি বলো এই ক্ষেত্রে তুমি একটু চিন্তা করো তো, এক্স অক্ষের ধনাত্মক দিকের কোণটা, তুমি বলো তো এই কোণটা কিন্তু আসলে এক্স অক্ষের সাথে আসছে, কিন্তু জানো এই যে আলফা কোণটা এটা কিন্তু ধনাত্মক না, এটা কিন্তু বলো কি এটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে। তাহলে তোমরা কি জানো কি না বলো তো, যে ঘড়ি কাঁটার দিকে যে কোণটা থাকে সেটা কিন্তু ঋণাত্মক কোণ হয়। এটা কিন্তু ঘড়ি কাঁটার দিকে মানে এই দিকে রোটেট করতেছে, এই দিকে। তাহলে এই দিকে যখনই রোটেট করে তখন আমরা বলি কি ক্লকওয়াইজ হয়, তখন আমার কি হয় ঋণাত্মক কোণ হয়। তাহলে আমরা এখানে কি পাবো বলো তো, ঋণাত্মক কোণ পাবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ঋণাত্মক কোণ। তাহলে আমরা সবসময় মাথা রাখবো যে ঘড়ি কাঁটায় যখন ঘুরবে অ্যাঙ্গেলটা তখন কি ঋণাত্মক কোণ, আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তখন কি আমরা বলি বলো তো ধনাত্মক কোণ বলি, তাই না? ওকে, তাহলে এখন বলো তো আমরা যদি ধনাত্মক কোণের কথা চিন্তা করি তাহলে আসবে কি বলো তো, এইখান থেকে পুরোটা ঘুরে কিন্তু এটা আসবে,
একটু কালারটা চেঞ্জ করে দিই আমি। এখান থেকে এই যে পুরোটা ঘুরে এই যে এতটুকু পর্যন্ত পাবা যেটা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ধনাত্মক কোণ। ওকে, তাহলে আমরা কি করতে পারি বলো তো, এই পুরোটা কোণ কিন্তু খুব সহজে কিন্তু মেজার করতে পারি। কিভাবে? ওই আগের মতো আমরা আলফাটা বের করব, তাই না? তাহলে আলফাটা বের করে ফেলি আগের মতো। তাহলে কি বলো তো, ট্যান আলফা কত আসবে? ওই যে একদম আগের মতো দেখো, এতটুকু হচ্ছে কি আমাদের শুধু এক্স, এতটুকু কি মাইনাস ওয়াই। তাহলে কি করব? মাইনাস ওয়াই বাই এক্স। আমরা আগেই বলেছিলাম এক্ষেত্রে আমরা মাইনাসটা লিখবো না, তো আমরা কি করব? মডুলাস দিয়ে এটা লিখে ফেলবো। ওকে, এই যেটা লিখে ফেললাম। এখন দেখো আমরা কি করব, আমরা যদি এই যে এখানের অ্যাঙ্গেলটা বের করতে চাই, এই অ্যাকচুয়াল থিটাটা যদি বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? একভাবে চিন্তা করতে পারি না, পুরোটা কোণ আমরা কিন্তু জানি যে এটা বৃত্তর মতো হয়ে গেছে। তাহলে এখানে কেন্দ্রে কত উৎপন্ন করতে কোণ হচ্ছে 360 ডিগ্রি, বা এখানে একটা টোটাল সার্কুলার একটা তোমার সিচুয়েশন তৈরি হয়েছে। তাহলে এখানে কি টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা বলবো কি বলতো, এখানে আমার টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 2 পাই। তাহলে 2 পাই ইকুয়ালস টু কি লেখা যায় বলো তো, আমার আলফা, এই যে আলফা প্লাস কি যেটা আমরা জানি না সেটা বলা যায় না বলো তো, একটু দেখে বলো তো। এই পুরোটা হচ্ছে আমার থিটা, আর তার সাথে হচ্ছে এই আলফা, দুইটাকে যোগ করলে কি পাবা বলো তো, 2 পাই পেয়ে যাবা। তাহলে এখান থেকে দেখো তো আমরা থিটার ভ্যালু কি বের করতে পারি? থিটার ভ্যালু কিন্তু বের করা যায় 2 পাই মাইনাস আলফা। তাহলে আমি কত পাই বলো তো, থিটা ইকুয়ালস টু 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এটাই কি আমাদের চতুর্থ চতুর্ভাগের আমাদের কি থিটার ভ্যালু। কিন্তু এই কোণটা কি বলো তো, মাস্ট বি কি ধনাত্মক কোণ। কিন্তু তোমাকে যদি কেউ বলে যে তুমি ঋণাত্মক কোণ দিয়েও কিন্তু চাইলে এটা বের করতে পারো, যেমন ধরো তুমি কিন্তু ওই যে এই কোণটাও আলফাটাও জাস্ট বের করতে পারো, কিন্তু এটা কি ওই যে এক্স অক্ষের তোমার ঋণাত্মক দিকের যে একটা কোণটা অ্যান্টি ক্লকওয়াইজ না সরি ক্লকওয়াইজ ঘুরতেছে বলে যে নেগেটিভ কোণটা, সেটাও তুমি চিন্তা করতে পারো। অর্থাৎ আমরা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে দুইটা কোণ পাই, সেটা কি tan ইনভার্স ওয়াই বাই এক্স লিখবো, একইভাবে লিখবো মডুলাস দিয়ে, কিন্তু সামনে কি মাইনাস দিব। মাইনাসটা কিসের জন্য দিচ্ছি বলো তো, এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতেছে বলে। এটা ক্লকওয়াইজ ঘুরতেছে বলে কি এই কোণটা আসতেছে। তাহলে এটা আমাদের কি ঋণাত্মক কোণ। তোমার অন্যান্য চতুর্ভাগের জন্য ঋণাত্মক কোণটা মনে রাখতে হয় না, কিন্তু শুধুমাত্র চতুর্থ চতুর্ভাগের জন্য এই ঋণাত্মক কোণের মানটা একটু মনে রাখতে হবে। ওকে, তো আশা করি আমি বোঝাইতে পারছি যে চারটা চতুর্ভাগ যে আলাদা আলাদা, প্রত্যেকটার জন্য কোণের মানও কি আলাদা হবে। ওকে, আমি একটা কাজ করি তোমাদের জন্য, এখানে আমরা যে সূত্রগুলা দেখেছি এগুলো একটু শর্টকাট আমি লিখে দিই। হ্যাঁ, তাহলে সব কিছু তোমাদের জন্য একবারে এখানে লেখা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা যে একটা সূত্রগুলো পেলাম সেটা হচ্ছে কি কার্টেসীয় থেকে বলো তো পোলারে যাওয়ার সূত্র পেলাম। ফার্স্টে কার্টেসীয় থেকে পোলার, এটার জন্য আমরা কি কি পেয়েছি বলো তো, এটার জন্য আমি পেয়েছি হচ্ছে আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমরা একটা প্রথম সূত্র পেয়েছি। ওকে, তারপর থিটা একটা হচ্ছে পেয়েছি কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে আমরা কি বলতে পারি বলো তো, প্রথম চতুর্ভাগের জন্য। তাহলে আমি এটা লিখে দেই, প্রথম ক্ষেত্রে বা প্রথম চতুর্ভাগে এটা হচ্ছে আমরা লিখতে পারি, তাই না? খুবই সিম্পল। এটা হচ্ছে থিটা 1 দিয়ে লিখলাম আমি। ওকে, এবার দেখো আমি এটা কি থিটা 2 লিখে দিই, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কত পাইছি যদি তোমরা একটু মনে করতে পারো তোমরা চাইলে, আমি যদি তোমার মনে করতে না পারো আমি বলে দিচ্ছি, সেটা কি পাই মাইনাস ট্যান ইনভার্স কি ওয়াই বাই এক্স। কিন্তু মাথায় রাখবা সবসময় কি এখানে আমরা মডুলাস সাইনটা দিব। হ্যাঁ, ওকে। একইভাবে আমরা যদি তৃতীয় চতুর্ভাগ চিন্তা করি, তাহলে কত আসবে থিটা 3, এটা লিখবো কি পাই প্লাস, তৃতীয় চতুর্ভাগ মানে কি 180 থেকে বড় হবে, ওটা কি পাই প্লাস দিয়ে লিখতে হবে। আর যখনই চতুর্থ চতুর্ভাগ আসবে তখন কি আমাদের দুইটা অ্যান্সার আসতে পারে, দুইটা অ্যান্সার। একটা কি 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আবার কি বলতো আমরা আরেকটা লিখতে পারি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের চারটা চতুর্ভাগের তোমার কি চারটা কোণ একসাথে কিন্তু আমি লিখে দিয়েছি, খুবই সহজ। ওকে, এগুলা কিন্তু মাস্ট বি তোমাকে মনে রাখতে হবে কখন, কার্টেসীয় থেকে পোলারে যাওয়ার ক্ষেত্রে। ওকে, এখন আমাদের আর ছোট্ট একটা পার্ট বাকি, তাহলে কি এই ক্লাসটা আমাদের মোটামুটি বেসিক যে পার্টটা সেটা শেষ হয়ে যাবে। সেটা কি আমরা কিন্তু এটা শিখেছি কি কার্টেসীয় থেকে পোলারের জন্য, তাই না? আচ্ছা, পোলার থেকেও তো কার্টেসীয় বের করতে বলতে পারে, তাহলে চলো একটু দেখে ফেলি। তাহলে আমরা এখানে এই ছোট্ট করে একটুকের মধ্যে আমরা লিখে ফেলতে পারবো। তাহলে আমরা লিখে ফেলি পোলার থেকে কার্টেসীয়, পোলার থেকে কার্টেসীয়। ওকে, তাহলে বলো তো পোলার থেকে কার্টেসীয় কি করব, তার মানে কি বলো তো, এখানে আর থিটার ভ্যালু দেওয়া থাকবে, আর
থিটার ভ্যালু দেওয়া থাকবে, আমরা কি এখান থেকে এক্স এর ভ্যালু বের করব, ওয়াই এর ভ্যালু বের করব, তাই না? একদম সহজ, একদম সহজ। চলো আমরা ওই চিত্রটা আবার এঁকে ফেলি, কারণ ওই চিত্র ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না, জানো? আমরা ওই চিত্র ছাড়া কিচ্ছু করতে পারি না, ওই একটা চিত্র দিয়ে। দেখো তাহলে ওই চিত্র দিয়ে আমরা সেই আগের মতো এঁকে ফেলি, যে এখানে আমার ছিল কি, পি ছিল এক্স ওয়াই, পি ছিল কি এক্স ওয়াই। এখন দেখো তো এখান থেকে তুমি আবার লম্ব টানো, সেই আগের কথা, একই কথা বারবার বলতে বলতে আমি ধরো তোমাদের বোর করে ফেলতেছি বলা যায়, তাই না? তাহলে এটা হচ্ছে ধরো ওয়াই ছিল, এটা ধরো কি এক্স ছিল, একদম সব আগের মতো। এবার আমরা কি করব, আবার আগের মতো এখান থেকে এটা যোগ করে দিব। যোগটা পচা হয়েছে আমার, ওকে, এখান থেকে এটা যোগ করে ফেলবো। তাহলে এটা কি আমাদের আর এটা কি আমাদের সেই যে থিটা। তাহলে আমরা কিন্তু একটু জানি। এখন দেখো তো আমাদের লাগবে কি, শুধু এক্স শুধু ওয়াই। তুমি একটু চিন্তা করো তো, এই ত্রিভুজটায় আমরা কিন্তু আবার অনেক কিছু অ্যাপ্লাই করতে পারি। ধরো এই ত্রিভুজে তুমি চাইলে তুমি cos থিটার ভ্যালু বের করতে পারো। এখন দেখো তো cos থিটার ভ্যালু যদি তুমি বের করো, দেখো তো এখান থেকে তুমি cos থিটা কি পাও, cos থিটা তুমি কি পাও, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত এক্স, অতিভুজ হচ্ছে কত আর। দেখো তো এখান থেকে আমরা বলতে পারি না এক্স ইকুয়ালস টু আর কস থিটা। এইটাই কি বলতো, আমার কি আমাদের কার্টেসীয় থেকে যেমন পোলারের যেমন সূত্রগুলো ছিল, এটা কি পোলার থেকে কার্টেসীয় যাওয়ার সূত্র, এটা কি এক্স এর ভ্যালু বলে দিচ্ছে। ঠিক একইভাবে তুমি যদি জানো এখন সাইন নাও না, এই চিত্রে সাইন থিটা নিলে কি আসবে, ওয়াই বাই আর। তাহলে দেখো এখান থেকে আসে কি, দেখো একটু ভালো মতো দেখো, সাইন থিটা মানে কি লম্ব বাই কি আমার অতিভুজ, তাহলে কি ওয়াই ডিভাইড বাই আর আসবে, এই যে আমি লিখেছি। এখন এখান থেকে দেখো তো ওয়াই এর ভ্যালু কত আসে, আর দেখো গুণ করো আর তাহলে কত আসে আর সাইন থিটা, দ্যাটস ইট। তাহলে এটা হচ্ছে আমাদের কি কার্টেসীয় থেকে যেমন পোলারের জন্য এই সূত্রগুলো ছিল, এটাই কি আমাদের তেমন পোলার থেকে কি কার্টেসীয় যাওয়ার সূত্র। তাহলে এই দুটো সূত্র মনে রাখলেই কি আমাদের মোটামুটি পোলার থেকে কার্টেসীয় সবগুলো ম্যাথ সলভ করা যায়। তাহলে আমরা দেখো এখানে আমরা দুইটা বেসিক নিয়ে মূলত কাজ করছি। একটা হচ্ছে কার্টেসীয় থেকে পোলার, সেটার জন্য কি এই সূত্রগুলো লাগবে, আর পোলার থেকে কার্টেসীয় সূত্র কি লাগবে, জাস্ট দুইটা সূত্র, এই একটা আর এখানে একটা। এখানে কোনো ওই চতুর্ভাগের জন্য কোনো ঝামেলা করতে হয় না, ঠিক আছে? আমরা আশা করি পরবর্তী ক্লাসে কি করবো জানো, এই চ্যাপ্টারের এই যে বেসিকগুলো শেষ, এর পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করবো কি এই বেসিকগুলো থেকে যে ম্যাথগুলো করা লাগে সেই ম্যাথগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। ওকে, তো আজকের মতো এতটুকুই আমাদের বেসিক ক্লাস। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।